আমার যেটা বড্ড মনে হচ্ছে বিগত কয়েক বছর ধরে, বেসিক্যালি নিজে বাবা হওয়ার পর থেকে, দ্যাট ইজ পেরেন্টিং। যে মানে ভালো বাবা মা হব কি করে, আদৌ কি সেটা হওয়া যায়, কিংবা হতে চাইলে কি প্রসেস হতে পারে, কিংবা হবই না, মানে অ্যাজ ফ্লো যেটা হচ্ছে সেটাই হবে। তোমার এটাতে মানে তুমি এত বছরের একজন অভিজ্ঞ বাবা, তো আমার মনে হয় যে এই একজন অভিজ্ঞ বাবার কাছে একজন নভিশ বাবার শেখা উচিত যে কিভাবে বাবা হওয়া যায় কিংবা মা হওয়া যায়। একটা জিনিস হচ্ছে যে প্রথমত বাবাদের, আমি মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি যে বাবাদের খুব ছোটখাটো দায়িত্বগুলো নেওয়া উচিত। বাবাদের একটু বড় দায়িত্বগুলো নেওয়া উচিত। ছোটখাটো দায়িত্ব যেরকম মানে সংসারটা কিভাবে চলবে, সেভিংস কিভাবে, ছেলে কিভাবে পড়বে, ছেলের পড়াশোনা কি হবে, এইসব জিনিসগুলো মারা চিন্তা করলে ঠিক আছে। বাবাদের অনেক বড় চিন্তা যে কে এবারে আসবে ভোটে জিতে, বা পাড়ার অনেক কিছু হচ্ছে না এলাকা, এইটা যদি বাবারা হতে পারে তাহলে খুব ভালো। মানে তুমি বলছো একটা মানে বাবার ভাবনা চিন্তা হওয়া উচিত যে মানে বড় চিন্তা, মানে প্রধানমন্ত্রী কে হবে, হ্যাঁ, ছেলেকে নিয়ে চিন্তাটা মা করবে। কারণ আমি আমার এতে আমার ছেলে হওয়ার পর যে আমি আমি ঘুরেছিলাম, যতক্ষণ বসেছিলাম এরকম করে দেখছিলাম, আমি যেখানে বসেছিলাম সেখানে সামনেই ওটির, এটা আমি ফুটপাতে বসে আছি এদিকে, ফুটপাতে এদিকে নার্সিং হোম, আর নার্সিং হোমের ওটির দরজাটার নিচের তলাতে লাল আলোটার দিকে তাকিয়ে বসে আছি, হাই স্পিডে চলছে সময়, লাল আলোটা জ্বলছে। এবার এইটাই লাল আলো জ্বলছে, কি হবে না হবে না রিনার জন্য চিন্তা করছি, মানে ভাবছি দিস ইজ আ খুব কমপ্লিকেটেড একটা প্রসেস না ব্যাপারটা। ওই তারপরে ছেলে হওয়ার পর কি এটা কি হয়, বাবা হয়ে গেলাম খুব একটা বুঝিনি। আমার এই ছেলে মানুষটা আছে বলেই। আর মুশকিল হচ্ছে যে বাবা হওয়া উচিত কিরকম সেটা তো আমি আমার বাবার থেকে দেখেছি। আমার বাবা বদমাইশি টদমাইশি করলে ঠিক আছে, পড়াশোনায় কিছু করলে প্যাঁদ হবে, এটা বাবা বাবা অফিস চলে যাবে, অফিস থেকে চলে আসবে, ফিরে আসবে, এসেই পড়া ধরবে, আমার বাবা ছিল। তো আমি বাবার যখন করতো তখন বাবার যে জিনিসগুলো খারাপ লাগতো সেগুলো আমি ভেবেছিলাম এগুলো আমি অ্যাভয়েড। ওকে, মানে এটা আমার ছেলে হিসেবে খারাপ লাগে, তাহলে আমার ছেলেরও খারাপ লাগতে পারে, সেগুলো খুব মানে আমি পেটানি খেয়েছি বলে আমি পেটানিটা দেবো না, বরঞ্চ বাবাকে পিটিয়েছি। মজার ঘটনা, মজার ঘটনা। মানে আমাকে কেন আমি বলি, অনেককে বলি যে আমার পেছনে লাগিস না, আমি বাবাকেও ছাড়িনি বলি। বাবা আমাকে পড়ানোর জন্য কি করেছে, এ দিয়েছে দুটো প্রশ্ন করতো, যদি দুটো ঠিক উত্তর দিয়ে দিতাম তাহলে কোনো অসুবিধা ছিল না, হয়তো একটা সারপ্রাইজ উপহারও পেতে পারতাম, ছোট করতে পারতাম, সময় বড়ও পেয়েছি, চমকে গেছি, টেপ রেকর্ডার পেয়েছি, দুটো সিনোনিম ঠিক বলে সকাল। তো আবার যখন দুটো ভুল হতো তখন আর বাবা কিন্তু আর থার্ডের জন্য ওয়েট করতো না, একটা ভুল একটা ঠিক হলে থার্ড প্রশ্ন ক্যালানি প্রচন্ড মার। তো এবারে বাবাকে একদিন আমি আমি বাইক কিনেছি, বাবা বাইক চালানো শিখবে আমার কাছে, আমি বাইক শেখাচ্ছি, বাবা সামনে বসিয়েছি, বসিয়ে বাবা একটু নার্ভাস ছিল, গাড়িও বাবা চালাতে পারতো না, একটুখানি খালি সাইড করে পার্ক করে দাঁড়া করতে, কাকুরাই গাড়ি চালাতো, বাবাকে ছাড়তো না। বাইকটা চালাচ্ছে, বারবার বলে প্রথমে যা অসুবিধাটা হয় ক্লাসটায়, বাবার থায় একটা চাপ, তুই মারছিস, তুমি তো শিখিয়েছো, আমি কি শিখিয়েছি, তুমি তো আমাকে শিখিয়েছো, সে না পারলে মারতে হয়। প্রপার ডেফিনেশন অফ ইনহেরিটেন্স, যে কিভাবে আমরা ইনহেরিট করতে পারি আমাদের বাবা মার কাছ থেকে। বাট একটা জিনিস আমি আমার ক্ষেত্রে আমি তোমায় বলছি, এটা নিশ্চয়ই তোমার ক্ষেত্রেও অবশ্যই হয়েছে, যে
ধরো আমি যখন আমার বাবা হওয়ার যদি আমি মুহূর্ত বলি তোমায়, আমি ছেলে হবে না মেয়ে হবে এটা গুরু জানি না প্রথম। হুম। এবার ছেলে হলে আদৌ কি আলাদা হয় ভেতর থেকে উৎফুল্ল হওয়াটা, নাকি মেয়ে হলে আলাদা হয়? কারণ মানে একটা সামাজিক ডেফিনেশনে কিন্তু একটা আলাদা একটা দুটোরই একটা সংজ্ঞা আছে, যেখানে আমরা হয়তো যেটা হয়তো আমরা সর্বদা শুনতে না পেলেও কিন্তু সাবলাইম হইতে কিন্তু সেটা চলে। এবার এই জিনিসটা তোমার কিরকম লেগেছিল যে তুমি ধরো ছেলের বাবা যখন হলে? ছেলে হওয়ার পরে আমরা প্রথমে দুজনেই খুব ব্যথিত হয়েছিলাম। এটা আমার খুব ভালো করে মনে আছে। এখন বাবিকে মাঝে মাঝে বলি, বাবিও এখনকার ছেলে, আমাদের সাথে বন্ধুর মতো মেশে। তো ওকে আমিও বন্ধুর মতো, আমি মা তো চেষ্টাই করি, বড় হয়ে গেছে অনেকদিন আগে থেকে এরকম করি। তোকে আমরা এটা বলি, চ্যাংরাম করেই বলি খুব সিরিয়াসলি, কারণ ও মা ওর দিকে তাকাচ্ছিলই না ছেলেই আনার পর। আর তারপরে আমার অবস্থা হচ্ছে কি, আমি যখন গেছি গিয়ে দেখছি এরকম হাত দুটো ব্যাকা, পা দুটো ব্যাকা, আমি ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করছি, ডক্টর জেমি দাশগুপ্তা ছিলেন, ওনাকে আমি জিজ্ঞেস করছি, ম্যাম এই আমার ছেলে হাতগুলো কিরকম, মাথাটা, আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন, আপনি ওরকম ছিলেন। তো এগুলো হয়েছে যে আমি তো নিজেও সত্যি ছোটবেলায় জানতাম না কিরকম ছিল, তারপর তার ভুল বদল। কিন্তু বাবা, আমি না কোনোদিন একটা লেভেলের পর আমি কোনো বাবা হিসেবে কিছু ওরকম ভাবিনি। লেট ইট গোতে, মানে বাবা, হ্যাঁ যা করো তুমি, যেটা করছো করো। বাবা উচিত ছেলের সঙ্গে থাকা, বাবা উচিত ছেলেকে যদি কোনো একটা বিপদে পড়ে, ছেলে কোনো রকম কোনো একটা মুশকিলে পড়ে, তখন রিয়েলাইজ করা যে আমিও ছোটবেলায় একটা ভুল করেছি। এতটা অসহিষ্ণু আমার কোনো, একটা ছেলে যদি ভুল করে একটা কিছু করে ফেলে, একটা মেয়ে যদি, এটা আমার মনে হচ্ছে রাগ হতেই পারে, বিভিন্ন রকম প্রেশার থাকে, তো মারা একটু বেশি প্রেশার নেয়, ঠিক আছে? চিরকালই আমি দেখেছি, আমার মনে হয়, আমার বউকে দেখে মনে হয়, বা আমার বন্ধু বান্ধব মারা একটু বেশি বেশি প্রেশার নেয়, আর বাবারা একটুখানি ক্যাজুয়াল হয়ে, আর ঠিক আছে কোনো বাবার না, বন্ধু হওয়ার মতো চেষ্টা করে। এবং এতেও কিন্তু একটা অদ্ভুত একটা এক্সকিউজ আছে যে মাকে সারাক্ষণ সময় দিতে হচ্ছে, হ্যাঁ, মাকে সারাক্ষণ সেই দায়িত্বটা নিতে হচ্ছে বলে, এন্ড দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে দুজনেই তো ওয়ার্কিং প্যারেন্ট হয়, কিন্তু তবুও মায়েদের কনসার্নটা ওরকম থাকে, টেনশন, কি হবে ছেলেটা, কি হবে, এটা চট করে ধর কিছু একটা দেখলো যে একটা ছোট জিনিস করেছে, একটা ভুল করেছে, স্কুলে একটা ভুল করেছে, স্কুলে একটা কিছু ভুল করেছে, স্কুলে একটা শাস্তি পেয়েছে। আমার জীবনে যেরকম হয়েছে, স্কুলের শাস্তিটা তো আমার মায়ের, ও আমার স্ত্রীর শাস্তি মনে হচ্ছিল। কারণ প্রত্যেকে খালি ভয় পাওয়া, একটা ভালো স্কুলে চান্স পাওয়া, সেখানে যদি যদি ছেলেটাকে বাদ দিয়ে দেয়, তো থাকে সন্তানকে যদি ভালো স্কুল থেকে চলে যায়, যদি সেই ভীতির চোটে নিজেও অনেক নিয়ে নিয়েছে। আই টুক ইট ভেরি রিল্যাক্সড ওয়ে, যেখানে আমি আমি প্র্যাকটিক্যাল সিচুয়েশনটার কথা ভাবার চেষ্টা করি। যারা বাচ্চা ছেলে একটা চিঠি একটা ভুল লেখা লিখেছে, সেই লেখার জন্য ওর অতটা শাস্তির দরকার ছিল না, কিন্তু আপনি দিয়ে ফেলেছেন, শাস্তিটা দিয়ে ফেলেছেন, আপনি ফেরত দিতে পারছেন, আপনি ফেরত দিতে পারছেন না। এবার তারপরেও এইটাকে আপনি লঘু করার চেষ্টাটা কিভাবে করবেন, অথবা আমার দিক থেকে আমি কিভাবে আমার বাচ্চাকে, কারণ যে কোনো বাচ্চাকেই দুটোই দরকার, তার শাসনও দরকার, হ্যাঁ, তাকে একটুখানি শাসন কখনো করতে হয়, কিন্তু সেটার একটা লিমিট থাকে, সেটার একটা ডেকোরাম থাকে। আমি একটা মানুষের একবারের একটা ভুল, আমরা যেটা কত ভুল করেছি এখনো করি, এত বয়স হয়ে যাওয়ার পরে ছোটদের ভুল মেনে আমরা মানে ভুলে যায় যে একদিন তারাও ছেলে ছিল, মেয়ে ছিল বটে। এটা না হলে বাবা তারপরে ছেলের উপরেও ডিপেন্ড করে। আমি যেমন, আমার বাবা তো প্রাণপাত করেছে আমাকে, আমার পড়াশোনার ব্যাপারটা সম্পূর্ণ বাবা দেখতো, মা তো কোনো টাকার চান্সই নেই, সংসার সামলাচ্ছে। আমার বাবার এত চেষ্টা, এত আমার জন্য লড়াই, অর্থ উপার্জন করা, চাকরির বাইরেও, বাবা তো গভর্নমেন্টে চাকরি করতেন, এবং খুব একটা নয়, বিরাট কিছু বড় র্যাঙ্কের চাকরি, আপার ডিভিশন ক্লার্ক বা এরকম কিছু ছিলেন, বা হেড হোয়াট এভার। টিউশন প্রচুর করতেন আমাকে পড়ানোর জন্য,
আমার পেছনে 4টে টিচার লাগানো আছে, এবং সেটা সম্পূর্ণ হচ্ছে বাবা করতে পারেননি বলে। তাহলে এটাকে তুমি এটা আমাকে ব্যাটনটা কিন্তু নিতে হয়েছে। হ্যাঁ, তাহলে এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে, যে মানে রেসপন্সিবিলিটি নাকি আত্মত্যাগ? No, it's a responsibility, but at times it's over, মানে একটু ওভার রেসপন্সিবিলিটি। মানে তার তো এই যে আমি কেন বললাম যে এত চেষ্টা করার পর আমি তো বাবা যেটা চাইলো সেটা করলাম না, পারলাম না, আমি পড়লামই না। বাবা যেগুলো আমাকে পড়াতে চাইলো, যেটা পড়াতে চাইলো, যেভাবে আমাকে তৈরি করতে চাইলো, যে বাংলাটা এইভাবে শেখ, ইংরেজিটা এভাবে পড়া উচিত, অঙ্কটা এই কর বলে আমাকে যেরকম ছক সাজিয়ে বাবা আমাকে একটা ভালো ছাত্র তৈরি করার ছিল, তো বাবা আপ্রাণ চেষ্টা করলো। তার শ্রম, মানসিক, শারীরিক সব করা, যেভাবে একটা সরকারি চাকুরে তার ছেলেকে 2-3টে টিউশন দিতে গেলে তাকে তো এক্সট্রা ইনকাম করতেই হবে। চুপচাপ। হ্যাঁ, বাবা তো পুলিশে চাকরি করে না বা মন্ত্রীও ছিল না, ফলত মাইনেতেই চলতে হতো। এবারে এইখানে হতো, কিন্তু বাবা কি হলো, ব্যর্থ বাবা, তাই না? বাবার কাছে বাবা ব্যর্থ বাবা। যে আমি ওকে ভেবেছিলাম প্রজেক্ট শিলাজিৎটা, আমি চেয়েছিলাম আইআইটি, তারপরে সুখের সংসার। না করে ছেলে মধ্যরাতে দাঁড়িয়ে ঘুম পেয়েছে, বাড়ি যা করছে কি। এবারে বাবাকে আমাকে মাকে আমার যা দিয়েছে, ইটস ভেরি ন্যাচারাল, আই থিঙ্ক। ইটস নট সায়েন্স আছে হয়তো, না, কিন্তু সবসময় সেই সব বিজ্ঞান এ করে। কিন্তু এবার ধরো এখানে তো একদমই তুমি মানে আমি এটা বুঝতে পারি না, কিন্তু এই যে ধরো বাবার যে যে যদি আমি তোমার অনুশাসন বলি বা যাই বলি, সেটার মধ্যে দিয়ে ভালো মানে প্রজেক্ট শিলাজিৎ হয়তো তৈরি হলো না, ওইটা হলো না, কিন্তু ভালো শিল্পী, হ্যাঁ আমি বলছি ওই প্রজেক্টটা হলো না, হ্যাঁ ওই প্রজেক্টটা হলো না, কিন্তু আরেকটা তো সাকসেসফুল প্রজেক্ট হলো তো। যার জন্য আমার ছেলের ক্ষেত্রে, আমার ছেলে কি করবে এটা নিয়ে আমি কখনো আমি কখনো ভাবিনি। না ভেবেছি যে ওইটা করতে পারে, এইটা করলে এইটা করবো, মুক্ত মুক্তায় ও, হ্যাঁ ও যেটা করতে চেয়েছে তখন অ্যাফোর্ড করতে পারলে সেটা করেছি। ও বললো একটা এই না চাইতে একটা ছোট বেবি গিটার হাতে দিবি, 2 দিন গিটারটা নিয়ে ছোটবেলা করে বাংলা করলো। তারপরে একদিন বললো আমি ড্রাম শিখবো, তো ড্রাম এই করা হলো। কত বলবো, এটা প্রত্যেক বাপ মায়ের ব্যাপারে, এটা খেলতে যাবে, ওটা খেলতে যাবে। ওর খুব ইচ্ছে ছিল ও ফুটবলার হবে ছেলে। এবারে ও ফুটবলটা খেলতে খুব ভালোবাসতো, ফুটবলে করতো, ফুটবলে খবর এখনো করে, এখনো ফুটবল খেলে। তো প্রো ফুটবলার হয়ে বললো, আমাকে বললো একদিনকে শুনলাম ইলিরা আমাকে বলছে, যা কি বলছে শোনো, কি বুন্দেসলিগা আছে সেখানে নাকি ও খেলতে যাবে, বুন্দেসলিগা। আমি তো শুনে খেতে বসছি, আমার তো, তোমার কি তোর মনে আরো কটা টিউশনই নি? হ্যাঁ আরো কটা টিউশনই নি? দাঁড়া, আমার তো টিউশনের গল্প নেই, আমার তো তখন অন্য গল্প। আমার তখন কাছে যাত্রার অফার এসছে, যাত্রার অফার এসছে, বলছে 160 দিনের ইনভলভমেন্ট, তার মধ্যে তোর শো হচ্ছে 50-60টা, বাকি রিহার্সাল রাউন্ডে একটা প্রপোজাল এসেছিল। আমাকে বলে গেছে আর কি, তখন কেন যাই না, আমি মতো সম্মত ফিল্মটা করেছিলাম বলে সেটার জন্য হতে পারে। অনেকে এসে চাইছিল যে আমি যাত্রাটাও করি, অনেকগুলো টিম এসেছিল। এবার কি হয়, যে লোকটা কোনোদিন যাত্রা করেনি, তুমি তার একটু পপুলার বলেই তাকে ঠেলে যাত্রায় তুলে দেবে, এরকম করে তো হয় না, তাকে তো শিখতে হবে, সেটা একটা আর্ট ফর্ম, আর্ট ফর্ম। আমি করিনি কোনোদিন, আমি কি করে অত সোজা। আমি যখন প্রথম সিনেমা করেছি তখন যখন ভাবতে হয়েছে, গান গাইতে এসেছি তখন তো একটা বেসিক লেভেলে করতে হয়েছে, সরাতে তো পারবো না। কিন্তু জায়গাটা কথা হচ্ছে, আমিও ভাবছি যে বাবা যাত্রা করলে তো ভালোই পয়সা পাওয়া যাবে, এতটুকু পয়সা। আর সেই সময় এসে আমাকে বলেছে এটা করবো, তো আমি বললাম দেখ বাবু, যদি বলিস তাহলে আমাকে না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমি এবছর যাত্রা করব, হ্যাঁ, কিন্তু তুই একবার দেখবি ভালো করে,
যে ওই লিগে কারা খেলতে চায় এবং কি তাদের যোগ্যতা এবং তারা কিভাবে ওখানে করতে হয় সমস্যাটা একটু ভাব। ওইটা দেখে যদি তুই আমাকে বলিস যে তুই ওখানে যাবি, আমি যাত্রা করবো। ইউ আর কনভিন্স যদি হও হ্যাঁ, তুমি? তুই যদি কনভিন্সড হচ্ছে হ্যাঁ ইউ ক্যান ডু দ্যাট ওয়ে, তো ফাইন, আই ডোন্ট মাইন্ড। আমাকে ও ভাবার ওটার পর তারপরে আমাকে আর কোনোদিন ওটা নিয়ে আর কোনো কথা বলে যে ও অ্যাকসেপ্ট করেছে ওটাকে, ও বুঝতে পেরেছে, র্যাশনালি বুঝতে পেরেছি। সবকিছু মিলিয়ে কি আমিও কিন্তু ডিটেল বলে দিনি এইটা এইটা ওইটা তোমার সমস্ত কিছু বলে নি। তো তারপরে সেটা আগ্রহ থাকে। এবার দেখ আমার ছেলেটা নিয়ে আমি ইলিনার সঙ্গে সেদিনকেও আমাকে বলেছি, আমি এটা বলে ফেলি বলে, এবং আজকেও বলবো তুমি এরকম করে বলবে না বলে না। এবং বলেছে হ্যাঁ তুমি বলতে পারো, কিন্তু বললেও তুমি এটাও বলবে। তাহলে আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলবো। 11 পরীক্ষার গেছে বাবু, পরীক্ষা হয়েছে, পরীক্ষা এসছে, পরীক্ষা আসার পরে তারপরে তোর মা জিজ্ঞেস করছে কত পাচ্ছে, ঘরে বসে কথা হচ্ছে কত পেয়েছে, কিরম পাবি, কত কি পাবি, কিরম হয়েছে পরীক্ষার জিজ্ঞেস করছে। দেখছি অম্লান বদনে ওটা করছে, আর একটা বল নিয়ে দেওয়ালে টাক টাক মারছে, দেওয়ালে মারছে, বল ধরছে, মিস করছে, কোনো ব্যাপার না, এটা করছে। এবার যখন কথাবার্তা শেষ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি ওকে ডেকে পাঠিয়েছি, কারণ তার আগে এর থেকে দেখছি তো ক্লাস 10টাও তো দেখেছি, সেটা দেখেছি, ক্লাস 10টাও দেখেছি। এবার আমি ওকে বাইরে ডেকে ঠিক আমাদের যে প্যাসেজটা আছে করিডোরটা, ওখানে ডেকে বললাম, বাবি একটা কথা শোন, একটা মানুষের না কি করেছে কি না করেছে থেকে বড় দরকার হচ্ছে যে সে কি করতে পারে সেটা যাতে সে এস্টিমেট করতে পারে। তুই নিজেকে যাতে এস্টিমেশনটা তো ঠিক হয় নিজের প্রতি, যে আমি এটা পারি, এটা আমি পারি না। তুই যে পরীক্ষাগুলো দিয়ে এসছিস, সেই পরীক্ষাগুলো দিয়ে মাকে তুই বলছিলি এটাতে অত পাবি, অত পাবি, এত পাবি, তুই যা বলছিস তার সাথে কি তুই যা করেছিস তার প্যারিটি আছে? তুই ভেবে দেখেছিস? ক্যালকুলেট করে বলছিস, যেটা ভেবে বলছিস? কারণ আমার কাছে তুই যদি বলিস এই পরীক্ষাটা দিয়ে আসার পরে যে আমি 10 পাবো, দিয়ে তুই পাস 40, আমার অসুবিধা মনে হয়। আর যদি তোর মনে হয় আমি 60 পাবো, দিয়ে দেখি তুই পাচ্ছিস 30, সেটা তো আমার মনে হবে তাহলে তুই গন্ডগোল হচ্ছে, তোর গন্ডগোল হচ্ছে। কিন্তু তুই নিজেকে এস্টিমেট করা, তুই মাকে যা বলছিস এগুলো ঠিক করছিস, তুই আমাকে বলতো, স্ট্রেট প্রশ্ন করছিস, স্ট্রেট উত্তর দিবি। আমার না কটা সাবজেক্টে ফেল করি, 3-4 সেকেন্ড টাইম নিল, বলো 5টা। ওই ঘরে মায়ের কাছে সব কটাতে ভালো নম্বর পেয়েছিল। ফর দ্যাট টাইম বিং আমাকে যে মুখোমুখি দাঁড় করালাম, ওগুলো ভুললে বুদ্ধিমান ছেলে, বললো 5টা, 6টাতে ফেল করলো। আমি গেলাম, গার্জেন কথাবার্তা বলে টলে করলো। এইবারে যেটা আমাকে ইলিনা বলে, এটা বললেই বললে যে তুমি ওটাও বলবে, উইচ ইজ সত্যি, আমি সেটা বলি না, আমি ভুল করি। সেটা হচ্ছে ও কিন্তু পরে যখন নিজের সাবজেক্টটা ও পেলো খুঁজে, গ্র্যাজুয়েশন যখন করার সময় সৃষ্টিতে পড়তে গেল অ্যানিমেশন গ্রাফিক্স নিয়ে, ও কিন্তু ফার্স্ট ক্লাস পেল। এবার এবং ভালো স্কোর করে। সো সেলফ চ্যানেলাইজ করা ব্যাপারটা হচ্ছে আমরা হয়তো ওকে ঠিক মতো ওই সাবজেক্টগুলো দিতে পারিনি, যে সাবজেক্টগুলো পড়লে ও পছন্দ করতো, ওর যেটা ওটা পাচ্ছে সেটা নয়। টিচাররা বলতো ওর তো বুদ্ধি আছে, সবকিছুই হচ্ছে, কিন্তু কেন এত কম নম্বর পাচ্ছে আমরা বুঝতে পারছি না। এমনি ছেলে ভালো, বুদ্ধি ভালো, ও কেন পাচ্ছে না? ওই আমাদের এটা চাপিয়ে দেওয়া আমাদের। এবার আজকে যেটা আমার আমাদের অসুবিধা হচ্ছে সমর্পণ, সেটা হচ্ছে যে আমাদের এখানকারই আস্তে আস্তে হয়তো মিটছে, সেটা হচ্ছে একটা বাচ্চা ছেলে কি পড়বে না পড়বে সেটা না, মানে তুমি সায়েন্স পড়লে অনেকে তো এরকম আছে, যেমন আমি অঙ্কতে হয়তো ভালো ছিলাম, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি মাথায় ঢুকছে না, অথচ আমার ভাল লাগছে, আমার বাংলা ইংরেজিটাও ভাল লাগছে। কারেক্ট। আমাকে এইটার কম্বিনেশনটা কেন করতে দেবে, এইটা কেন পড়তে দেবে? আমি তো
বোকানোদা আমি কেন সায়েন্স নিয়েছিলাম, প্রথমটা হচ্ছে বাবার জন্য। বাবার প্ল্যান ছিল পিওর সায়েন্স, আমি স্কটিশ কলেজে ফার্স্ট লিস্টে চান্সও পেয়ে গেছিলাম, নাম্বার পেয়েছিলাম মাধ্যমিকে। মাধ্যমিকে কোনো অসুবিধা হয় না। তারপর করলাম তো সায়েন্স করলাম, আমি বুঝলাম মাথায় ঢুকছে না কিচ্ছু আমার। 10 to 11 আমাদের সময় যা জাম্পটা ছিল, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের বইগুলো দেখতেই যেরকম আলাদা, ভলিউম আলাদা, সবকিছু মিলে ডিজাস্টার লেগেছিল 11-এ ঢোকার। আমি তো কোনো রকমে পাশ করেছি, মানে আমি ফেলই করেছি অ্যাকচুয়ালি। আমার 4th সাবজেক্টটা আমি পাশ করেছিলাম বলে আমি আমার ওটাকে ফার্স্ট সাবজেক্ট করে দিয়েছি। হ্যাঁ, আমি ফেল করেছিলাম, আমি জানতাম আমি ফেল করবো, কারণ আমি কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে আমি ফেল করে দিয়েছি, মানে করিয়ে দিয়েছিল, সরি ভুল বলা হবে। আমি কেমিস্ট্রি না ফিজিক্সের প্র্যাকটিক্যালে, সে খুব বাজে সিন। বললে লোকে আমার সম্বন্ধে যারা বলবে এখন অন্যরা, আপনার এগুলো কথাগুলো বলা কি ঠিক, হয়তো সব বলবে। আর সত্যি তো মানে সত্যি কি বলবো। হ্যাঁ। গেছি, গিয়ে প্রথম দুটো জিজ্ঞেস করেছে যে কোনটা নেবে, দুটোই কিছু চিনতে পারছি না যে দুটো দিয়েছে। কি করবো বুঝে উঠতে পারছি না, কোনদিন করিনি প্র্যাকটিক্যাল ক্লাস, চাইনি, খাতা তৈরি করিনি। আর স্যার ধরতেও পারলেন, বুঝতেও পারলেন। একজন স্যার ছিলেন চিন্ময় বাবু, ইফ আই এম নট মিস্টেকেন, চিন্ময় বাবু ছিলেন। তিনি আর এক্সটার্নাল যিনি ছিল বলছেন উনি নরম একটু, বলছে ছেড়ে দিন না, ছেড়ে দাও কি। তারপরে আমি একটা লাল জামা পরে গেছি, টাইজন ডলস থেকে কেনা একটা লাল জামা, তার কলারটা এইটুকু, তোকে কলার তখন ডগ কলার ফক কলার সব পরে, তো বড় বড় কলার, কিন্তু কলারটা সরু কলার, হাতের এখানটাতে একটা ইলাস্টিক দিয়ে এটা টাইটা টানা, গলায় তুলসীর মালা, চুলের কোনো ঠিক নেই, দেখেই তো রিপালশন। এটা কে? ছাত্র একটা, হাওয়ায় ছুটি পড়েছে, হাওয়ায় ছুটি পড়ে কলেজে এসছে। এখন অন্য সিন, সময় বদলেছে, এখন হয়তো কেউ বকবে না ছুটি পড়লে, কিন্তু তখন তো মানে দেখেই আমাকে ওনার ক্রক্সের হয় ছুটি বিক্রি হয়, বহু দামি হয় ছুটি। দামি, তখনও দামিই ছিল, তখনও একটা বাটার হাওয়ায় ছিল, ভালোই দাম ছিল। এবার এই ঠিক এই মানে হাওয়াই ছুটির দাম এখন এবং তখনের মাঝখান দিয়ে একটা কথা, এটা লাস্ট কোয়েশ্চেন আমি তোমায় জিজ্ঞেস করতে চাইবো, যে ধরো আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন বাচ্চা ছিলাম, তখন আমরা বহু দুষ্টুমি করেছি, বহু বদমাইশিও করেছি। এখনকার বাচ্চারাও কিন্তু ধরো বহু দুষ্টুমি করছে, বহু বদমাইশি করছে। এবার সেখানে একটা মাঝখানে একটা অদ্ভুত একটা জিনিস চলে আসছে, একটা টার্ম, দ্যাট ইজ কল্ড স্ক্রিন টাইম, দ্যাট ইজ কল্ড মোবাইল। সো তাহলে তুমি এবার এখন বদমাইশিটাকে কিংবা দুষ্টুমিটাকে কিভাবে ডিফাইন করবে আমাদের সময়, উইদাউট স্ক্রিন টাইম, উইদাউট মোবাইল? আমরা যখন স্ক্রিন টাইম, মানে আমাদেরকে যখন মোবাইল ছিল না, আমি সেই সময়ের কথা ভাবি, ছিল না, কারোর কাছেই নেই মোবাইল, সিস্টেমটাই অন্য। আমাদের দুপুরবেলার বদমাইশি ছিল কি, এটা আমার, অন্য আরেকটা লোকের তো আরেক রকম হতে পারে। একদম। আমাদেরকে বদমাইশি বলে কি মনে করা হতো বদমাইশি, যদি যখন গ্রামের বাড়ি থেকে থাকতাম, দুপুরবেলা পুক করে বেরিয়ে গেছি না বলি, সেটা বদমাইশি হতো। খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘুরে পাওয়া যাচ্ছে, কার বাড়ি চলে গেছে বুঝতে পারছি। আমার মামার বাড়ি গেলে আমাকে নিয়ে মানে সাংঘাতিক চিন্তায় থাকতো মামা সবাই, প্রত্যেকেই। আমি পাঁচিলে ঘুরে বেড়াতাম, ওই বাড়ি পাঁচিল থেকে, ওই বাড়ির ছাদ থেকে, কিন্তু পাঁচিল আমাদের পাড়াটা ওরকম ছিল তো, ওইখানে ওখানে ঘুরে বেড়াতাম, সেটা নিয়ে আমাকে খুব ভয় পেত। হ্যাঁ, এবার বদমাইশি বলতে আমার এক দাদা ছিল, মাসুদ দাদা, তাকে সবাই ভয় পেত, সে ছিল রিয়েল বদমাইশ, মারধর করতো লোককে, অদ্ভুত তার ইস্যু ছিল। দুর্গাপুরে একটা কুকুর কাকে কামড়েছে, বোলপুরে, বীরভূমে কোট্টের গ্রামে এসে একটা প্ল্যাকার্ড তৈরি করে লাল কুকুরের রক্ত চাই বলে সবাই দল জোগাড় করেছে, লাল কুকুর মারবে। মাসুদ ভাই বোনকে টেনে মাথা ফট করে ঠক করে দিল, ও বদমাইশ, আমরা ওরকম বদমাইশ। খুঁজে পেলো না, বেরিয়ে গেলাম, খেলতে চলে গেলাম, পড়াশোনা করবো না, এগুলো এরকমটা হয়েছে। দুপুরবেলা হয়তো বাড়িতে পড়া ঠিক আছে, আমি আর ভাই দুজনে মিলে ক্যারামের গুটিগুলো এগুলো নষ্ট হয়ে গেছিল, সেরকম করে 11 সাইড ফুটবল ক্যারাম খেলছি, গোটা ঘরটার মধ্যে মাঠ তৈরি করেছি, বার পোস্ট তৈরি করেছি, ব্যাট
জার্সির রং হচ্ছে দুজনে, আমাদের বদমাইশিটা এরকম ছিল। হ্যাঁ, মোবাইলে লোকে কি করছে সেটা অনেক সময় কিন্তু দেখছে না। মোবাইলে একটা বাচ্চা ছেলে সেই মোবাইলটায় কি করছে, একটা লোক এই যেমন মোবাইলটা ইউজ করছে, সেটাতে কি করছে সেটা কেউ দেখছে না, সবাই স্ক্রিন টাইম করে বলছে। কারণ আমিও প্রথম আমার মনে হতো যে আমার ছেলে মোবাইল নিয়ে এতক্ষণ মুখ বুঝে কি করছে, কি দেখছে। তারপরে যে আমি জানতে শুরু করলাম, বুঝতে পারলাম, আমি দেখছি প্রত্যেকটা জিনিস যেগুলো দরকার সেইটা নিয়ে মোবাইলেই তো করছে, আর কোথা থেকে পাবে? কারণ ওর কাছে www আছে। কিছু করার নেই, ওটা তো খুঁজছে, করছে, কমিউনিকেট করছে, যা করছে খুঁজছে তো মোবাইলেই করবে, করবেটা কোথায়? ফলে হ্যাঁ, স্ক্রিন টাইম সরিয়ে আমরা আমাদের টাইম আমরা একটা লুপে পড়েছি। এরপরে আস্তে আস্তে সইতে জেনারেশন পরের জেনারেশন ওরম ভাবে করবে। একটা সময় টেলিভিশন বাড়িতে এলে ভয় পেয়ে যেত পড়াশোনা হবে না বলে, সেটা তখন বন্ধই থাকে। রেডিও চালালে তখন বলতো রেডিও পড়াশোনা করুন। এখন কোথায় টেলিভিশন কে দেখছে কতক্ষণ, তার ঠিক নেই। প্রত্যেকের ঘরে একটা করে টেলিভিশন, কত ক্রেভিং নেই যার জন্য। আর এখন তো প্রত্যেকেরই জন্য প্রত্যেকের ভিজুয়াল, দুজনে পাশাপাশি বুঝে না, দুটো জিনিস দুজনে দেখছে। কিন্তু দাসুর সাথে আমার তো মাঝে মধ্যেই আমি দেখি, আমি বসে আছি, ও বসে আছে 2 ইঞ্চি দূরে বসে, আমি দেখছি একটা রিল, তার কুকুরটা কি করছে, বাচ্চাটা কি করছে, আরে দারুণ মিউজিক, আর ও ওদিকে ও করে হাসছে, কিছু একটা দেখছে, সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে তাহলে 2 ফিটের ডিস্টেন্সে কতটা ডিস্টেন্স, ডিস্টেন্সও কত ডিস্টেন্স, এইটা কিন্তু সব থেকে আসল জিনিস, যেটা নিয়ে আজকে আমাদের এই বক্তব্য এবং আজকে আমাদের যে উদ্দেশ্যে, কিন্তু এই উদ্দেশ্যটা তো আমি বলছি সবার, এইটা কিন্তু এই প্রবলেমটাতে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ঠিক না। হ্যাঁ, সেইটার জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওইটাই ওইটা কিন্তু সমস্যা হচ্ছে যে সেই ঘুরে ফিরে তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো, তো ও এটা করছে, আবার ফারাক তৈরি হচ্ছে, আবার ডিসটেন্স তৈরি হচ্ছে। তো কোনো কিছুতেই দূরত্ব বাড়ানো যাবে না, এবং দূরত্ব না বাড়ানোর একটাই উপায়, সেটা হলো আবার ফিরে যেতে হবে, ফিরে আসতে হবে। এই প্রত্যাবর্তন নিয়ে আমরা ফিরে এসেছি 1 মে, আপনাদের কাছের প্রতিটা প্রেক্ষাগৃহে আমরা চলে আসছি, এবং আমরাও ফিরে পেতে চাইবো আপনাদের সবাইকে একসাথে। আপনারা জানেন না যেটা সেটা বলে দিই, ইনি কিন্তু ডিরেক্টর। কি অবস্থা হয়েছে চিন্তা করুন আমাদের, আমরা চায়ের দোকানে বসে দুজনে মিলে আড্ডা মারছি, এবং সেটাও আপনাদের জন্য করছি। এখানে বসে এই জায়গাটাতে বসে থেকে স্ক্রিপ্ট লিখেছেন উনি, নির্বাণ বাবু। প্রডিউসারের নামে একটু বলছিল যে প্রডিউসার তো অত পয়সা দেবে না, তো 1 বছর নয়, কিন্তু আমাদের প্রডিউসার খুব ভালো লোক, বিশ্বাস করুন। ডিরেক্টর চার বলে বললে প্রডিউসার মানে যা প্রয়োজন মনে হয়েছে সমস্ত কোনো কমপ্লেন করতে পারে না প্রডিউসারের নাম। এবং আই থিঙ্ক ওই কারণে আমরা একটা ভালো জিনিস আপনাদের কাছে দেখাতে পারবো, চেষ্টাটা আছে আমাদের, পারবো হয়তো। বাকিটা আবার আপনাদের হাতে। আমাদের সাথে এবার চলুন ফিরে যাওয়া যাক প্রত্যাবর্তনের সেই অদ্ভুত ইউনিভার্সে, যেটা আসছে আপনাদের কাছে 1 মে। ভালো থাকবেন, দেখা হচ্ছে 1 মে। নমস্কার। নমস্কার।